সবাই ভাবে মিশর মানেই পিরামিড আর মমি, ধুলোমাখা খুফুর গ্রেট পিরামিড, রহস্যে ঢাকা ফারাওদের কফিন। কিন্তু লেখক ও মিথোলজি গবেষক এস.এম. নিয়াজ মাওলার কাছে মিশরের রহস্য এতটুকুতে থেমে থাকেনি। তার লক্ষ্য ছিল একেবারে ভিন্ন। সিওয়া মরুদ্যানের গভীরে লুকিয়ে থাকা আমুর রার মন্দির, যেখানে খ্রিস্টপূর্ব ৩৩১ সালে আলেকজান্ডার দ্য গ্রেট নিজেকে ঘোষণা করেছিলেন দেবতার পুত্র। সেই মুহূর্তে তিনি হয়ে ওঠেন মিশরের ফারাও, ইতিহাসের এক অনন্ত প্রতিধ্বনি যা আজও মরুদ্যানের বাতাসে যেন ভেসে বেড়ায়, সময়কে স্থির করে রাখে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি কিন্তু মিশরে পিরামিড বা মমি দেখার জন্য যাইনি। আমার মূল উদ্দেশ্য ছিল টেম্পল অফ আমুন রা দেখার জন্য, যেটা সিওয়া মরুদ্যানে, যেখানটাতে আলেকজান্ডার দ্য গ্রেট নিজেকে ফারাওর পুত্র হিসেবে ঘোষণা করতে পেরেছিল, দেবতার পুত্র হিসেবে ঘোষণা করতে পেরেছিল, এবং সে ফারাও হয়েছিল এইভাবে আর কি। তো আমি গেছিলাম আসলে টেম্পল অফ আমুন রা দেখার জন্য। মিশরীয়দের বিশ্বাসটা কী ছিল যে পিরামিডে কেন তাকে মমি বানায় দেওয়া হতো, কারণটা হচ্ছে যে তারা বিশ্বাস করে তাদের একটা আত্মা আছে, সেই আত্মাটা আবার ব্যাক করবে, ব্যাক করলে তারা আবার পুনর্জীবন লাভ করবে পরকাল, এবং তখন তার আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে সে জীবনযাপন করতে পারবে। সেই বিশ্বাস থেকে তোমার পিরামিডে বা রাজাত উপত্যকায় তোমার কবরের সাথে তোমার সমস্ত কিছু দেওয়া হতো। প্রথম দিকে খুব বেশি দেওয়া হতো না, পরের দিকে রাজাদের তোমার একদম উশাব্দি বলা হয়, অনেক সময় হচ্ছে যে মেয়েও তাকে দেওয়া হতো যে সে তার দাসের কাজ করবে, এরকম আর কি। তো পিরামিডের ভিতরে ছিল, রাজাত উপত্যকার ভিতরে ছিল, কিন্তু দেখো পিরামিডও চোর ডাকাতরা লুণ্ঠন করছে, রাজাত উপত্যকা চোর ডাকাত লুণ্ঠন করছে, লুণ্ঠন করার পর কোনো কিছু পাওয়া যায় না। যা ছিল ওদের একটা, আমরা যেমন বলি বাংলা মাৎসন্য যুগ, ওদেরও মাৎসন্য যুগ ছিল এক সময়, নবম থেকে 11তম রাজবংশের সময়, এবং এই সময় জনসাধারণ তোমার পিরামিড ভেঙে পিরামিডের ভিতরে ঢুকছে, অ্যান্ড দেন যা পাশে সব লুটপাট করে নিছে, ঠিক আছে। একমাত্র রাজাদের ফারাওদের মধ্যে একমাত্র কবর যেটা অক্ষত পাওয়া গেছে তুতানখামন, যে কারণে সে বিখ্যাত, যে তুতানখামনের কবরটা অক্ষত পাওয়া গেছে, এবং এখানে প্রচুর ধন সম্পদ পাওয়া গেছে। তুতানখামন বালক রাজা ছিল, খুবই অল্প বয়সে মারা গেছে, খুন করা হয়েছে, এবং অপরিচিত ছিল ফারাও। এবং তারটাতে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে যারা বড় বড় ছিল ফারাও ছিল, তাদের কবরের পরিমাণ কী পরিমাণ থাকতে পারে ধন সম্পদ। তরুণ বয়সে এস.এম. নিয়াজ মাওলা নিজেকে কল্পনা করলে তার মনে পড়ে যায় চিকিৎসা শাস্ত্রের মোটা বই, মানুষের শরীরের গুঁড়ো অধ্যায়, রোগতত্ত্বের জটিল অঙ্কে ঘেরা দিনরাত। সে সময় হঠাৎ যেন এক অদৃশ্য হাত তার চোখ ঘুরিয়ে দেয় অন্যদিকে, প্রাচীন কিংবদন্তির পথে, দেবদেবীর রহস্যময় জগতে। ডাক্তার হওয়ার পথে হাঁটতে হাঁটতেই জন্ম নেয় তার আরেকটি পরিচয়, মিথোলজিস্টের। শুরুটা ছিল কেবল একটুখানি কৌতূহল, কিন্তু সেই কৌতূহলই ক্রমে হয়ে ওঠে গবেষণার গভীর আহ্বান। জন্ম দেয় তার প্রথম বই গ্রিক মিথোলজি, আদি থেকে অন্ত। তারপর একে একে তিনি ডুব দিয়েছেন মিশরীয় মিথোলজি, মায়া, ওলমেক ও অ্যাজটেক মিথের বিস্তৃত ভুবনে। তবু তার হৃদয়ের চুম্বক টান রয়ে গেছে মিশরের বালুকা ভূমির দিকে। মিথোলজি প্রতি আগ্রহ শুরুপত্র আমার মেডিকেল পড়ার সময় থেকে, মানে আরও পিছিকাল থেকে বলতে পারো। আমি যখন ছোটোকালে বাংলা সহপাঠ শিক্ষায় পড়তাম, যে হেক্টরের বীরত্ব, তো তখন থেকে মিথোলজির প্রতি একটা আগ্রহ ছিল। কিন্তু এটা বেশি বড় করে দেখাতে যখন মেডিকেলে পড়তাম, মেডিকেলে অনেক টার্ম তোমার গ্রিক মিথোলজি থেকে আসছে, অন্যান্য মিথোলজি থেকে আসছে, এবং সেগুলো যখন বিস্তারিতভাবে পড়তে গেছি, তখন দেখি মিথোলজি একটা দারুণ ব্যাপার। সেই দারুণ ব্যাপারটা থেকেই পড়া। তো আমার প্রথম বই ছিল গ্রিক মিথোলজি, আমার দ্বিতীয় বই ছিল তোমার 2021 সালে মিশরীয় মিথোলজি নিয়ে। আমি যখন মিশরীয় মিথোলজি নিয়ে লিখতে যাই, তখন তো প্রচুর বই পড়তে হয়, এবং পড়তে গিয়ে আমি দেখলাম মিশরীয় মিথোলজি এমন একটা ইন্টারেস্টিং সাবজেক্ট যে এটা তোমার অনেকে বলে যে সুমেরীয় ফার্স্ট অথবা মিশরীয় ফার্স্ট। আমি সে তর্কে যাবো না, বাট এটা খুব প্রথম দুইটা প্রাচীন সভ্যতার মধ্যে একটা, এবং সেখানে এমন কিছু ব্যাপার আছে, এমন কিছু ঘটনা আছে, এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো আসলে অন্য কোনো মিথে বা সভ্যতার মধ্যে নাই। সে 21 লেখা, আর এখন 25, এই 4 বছর পর সুযোগ পেলাম যাওয়ার, এবং 17 দিনের মতো একটা ছুটি ছিল আমার। তো এবং গিয়ে দেখলাম, যা অনুভব করলাম, যা বুঝতে পারলাম, সেটা নিয়েই এই মিথেরা যেখানে শ্বাস নেয়। অতএব এটা শুধু একটা ভ্রমণ কাহিনী না, একই সাথে সভ্যতার ব্যবচ্ছেদ বা বিশ্লেষণ, একই সাথে যে জিনিসগুলো আমি দেখছি সেগুলো সম্পর্কে আমার অনুভূতিটা, একই সাথে মিশরের সাধারণ মানবের যে সাধারণ জীবনযাপন, সেটা নিয়েও চলে আসছে এখানে। যেহেতু আমি এখানে ছিলাম, মিশরকে দেখছি, প্রেজেন্ট মিশরকে, সেই প্রেজেন্ট মিশর, সেই এনসিয়েন্ট ইজিপ্ট, দুটার মধ্যে একটা তুলনা চলে আসছে আর কি, ঠিক আছে। তিনি তার বইয়ে যা লিখেছেন তা কি আসলেই সত্যি? যা কল্পনা এঁকেছেন তাকে স্পর্শ করা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হলো তার স্বপ্নের 17 দিনের মিশর সফর। ওমকম্ব মন্দিরে দাঁড়িয়ে নিয়াজের চোখ ভিজে উঠেছিল, কারণ এখানেই টিকে আছে চিকিৎসা শাস্ত্রের প্রাচীন যন্ত্রপাতি, পাথরের দেয়ালে খোদাই হয়ে আছে মানবদেহের ইতিহাস। তার ভেতরে চিকিৎসক আর গবেষক সত্তা একসঙ্গে আলোড়িত হলো। তিনি লক্ষ্য করলেন
কোথাও কোথাও দেয়ালের রং হারিয়ে গেছে, আবার কোথাও নতুন রঙে ঝলমল করছে। সেই বৈপরীত্য তিনি তুলে রেখেছেন তার বইয়ের পাতায়। আমার কিন্তু খুফু পিরামিডের ভিতরে খুব বেশি অনুভূতি লাগে নাই। আমার যতটা আমার অনুভূতিটা ছিল আমার টেম্পল অফ আমুন-রাতে। ইভেন ওইখানে আরেকটা মন্দির আছে, কমম্বর মন্দির, সেখানে প্রাচীন ডাক্তারের ইনস্ট্রুমেন্টের প্রাচীন নকশা ছিল, ছবি আঁকা ছিল। ওইটা দেখে আমি পুরো স্তম্ভিত ছিলাম। আমার কাছে ওগুলো ভালো লাগছে। মমি পিরামিড দেখতে দেখতে বা পড়তে পড়তে আসলে এতটা অভ্যস্ত ছিলাম, ওই ফিলিংসটুকু ছিল না যতটা ছিল এই বাকি জিনিসগুলো দেখে। অসাধারণ ছিল আসলে। ছবিতে দেখি, ছবিতে দেখা আর বাস্তবে দেখার মধ্যে আসলে ফার ডিফারেন্স। বাস্তবে আমি ছুঁয়ে দেখতে পাচ্ছি যে এটা আসলে এটা রিলিফ, একটা ছবি যখন আঁকে ওরা বা একটা খতায় করে দেওয়ালে, সেটা আসলে কীরকম কী অবস্থা, যেটা আমরা ছবিতে দেখে আসলে সহজে অনুভব করতে পারি না। এত বছর এখন অনেকগুলো ছবিতে তোমার দাগ নাই, মুছে গেছে, রং মুছে গেছে, ওরা আবার নতুন করে রিকনস্ট্রাকশন করতেছে, রং নতুন করে করতেছে। দেখলেও বোঝা যাচ্ছে কোনটা নতুন রং, কোনটা পুরাতন রং। ঠিক আছে। মিশরের মানুষ কেমন এই প্রশ্নে লেখক অকপটে বলেন, আমাদের মতো ওরাও অতিথিপরায়ণ, তবে লোকমুখে শোনা টিপসের ঝামেলা সত্যি আছে। তবে মিশরের পর্যটন অভিজ্ঞতা টিপস ছাড়া পূর্ণই হয় না। অনেক মন্দিরের দরজা খোলেই না টিপস ছাড়া, কারণ স্থানীয়দের বিশ্বাস এটাই তাদের ন্যায্য অধিকার। একটা ছবি তুলবো, আমি একজনকে দিলাম তুলতে, সে ছবি তুলে যদি আমার কাছে এসে বলে টিপস দাও, কিন্তু টিপসটা কিন্তু ওদের সমাজের সাথে এটা মিশে গেছে, ওরা এটাকে সম্মানের ব্যাপার দেখে। এটা আরেকটা ব্যাপার হচ্ছে, টিপস প্রথমে চালু হয়েছিল মেনলি দেওয়া হয় তোমার ট্যুরিস্ট গাইডদেরকে, মেনলি দেওয়া হয় তোমার রিক্সা ড্রাইভারদেরকে, যারা তোমার সমাজে দরিদ্র পার্সন, তারা বড়লোকদের কাছ থেকে টিপস পেয়ে তাদের সংসারটা চালায়, সেই হিসেবে এটা চালু হয়েছিল। কিন্তু এটা এখন এমন পর্যায়ে চলে গেছে যে ট্যুরিস্ট দেখলে মানুষজন যেভাবে দৌড়ে আসে টিপসের জন্য। আমার মনে আছে আমি যখন খুফুর গ্রেট পিরামিডের ভিতরে ঢুকছি, তো আমি তো একা ছিলাম, আমার সার্কোফাগাসের সামনে ছবি তুলবো আমি, তো একজনকে বললাম, এক ফরেনারকে বললাম, ফ্রেঞ্চ ফরেনার, তাকে বললাম যে আমার ছবিটা তুলে দিতে। সে আমার ছবিটা তুলে দিল। তুলে দেওয়ার পর আমি যখন মোবাইলটা তার কাছে নিতে গেছি, তার যে সঙ্গী ছিল সে এসে হাসতে হাসতে আমার কাছে বলতেছে আমাকে এখন টিপস দাও। মানে ব্যাপারটা এরকম যে ফরেনাররাও পর্যন্ত, শুধু আমি একা না, সব ফরেনাররা মোটামুটি এটা খুব ত্যক্ত বিরক্ত। আমার মনে আছে যে আমি সাতেতের মন্দিরে যখন গেছি, একটা বেসমেন্টে একটা মন্দির আছে, এটা বন্ধ, কিন্তু আমি যে 100 পাউন্ড বের করে দিলাম, আমাকে সঙ্গে সঙ্গে সেই দরজা খুলে আমাকে ভিতরে ঢোকাইছে। আমার সাথে ফর্চুনেটলি কেউ কখনো খারাপ ব্যবহার করে নাই। দিয়ে একবার বলছে যে আরেকটু দেন, আমি বলছিলাম আমার কাছে এই মোমেন্টে নাই। এটা ডিপেন্ড করে, আমি জানি না এটা কেন খারাপ ব্যবহার করে, হয়তো বা যার সাথে খারাপ ব্যবহার করে সেও হয়তো বা কিছু করছে, রাইট, তারও কথাবার্তা হয়তো বা ওরকম ছিল। বাট হ্যাঁ, তারা প্রথম দিকে 2-1 জোর করতো আমাকে, পরে থেকে আমি বুঝে গেছিলাম যে কী পরিমাণে অ্যামাউন্ট দিতে হবে, কীভাবে দিতে হবে, আমি সেভাবে করতাম, আমার সাথে কোনো সংঘর্ষ হতো না আর কি। ফারাও মমি দেখতে ফারাও মমির মতো আসলে। আমি তো তুতানখামনের মমি দেখলাম ওর কবরে গিয়ে, আর অন্যদের মমি দেখলাম যে ইজিপশিয়ান কায়রো মিউজিয়ামে। মমির সাথে তার প্রথম সাক্ষাৎ ছিল এক অদ্ভুত অনুভূতি। লেখক জানান, মমি দেখতে বইয়ের ছবির মতোই, শুধু তার মুখখানা খোলা থাকে, মনে হয় যেন ফারাও ফিরে আসবে একদিন। সে কারণেই রাজাদের কবরের ভেতর রাখা হতো বিপুল ধন সম্পদ, যেন তারা ফিরে এসে আবারও জীবন শুরু করতে পারে। তবু ইতিহাসের শত লুটপাট সত্ত্বেও একমাত্র অক্ষত রইল তুতানখামেনের সমাধি, যেখানে মিলেছে প্রায় 52,000 দুষ্প্রাপ্য বস্তু, যেন অতীতের এক সম্পূর্ণ জগৎ। মিশর সম্পর্কে জানতে গেলে, মিশরের ইতিহাস সম্পর্কে জানতে গেলে, মিশরের মিথ সম্পর্কে জানতে গেলে, মিশরে যদি ভ্রমণ করতে চায় সেটার সম্পর্কে মানুষ বইটা পড়বে এইসবগুলো জিনিসগুলো জানার জন্য। মিশরের রহস্য, ইতিহাস, মানুষের অন্তর্লোক আর এক যাত্রী লেখকের ব্যক্তিগত আবেগ নিয়েই লেখা হয়েছে, যেখানে মিথেরা শ্বাস নেয়। এটি নিছক ভ্রমণ কাহিনী নয়, এ যেন সময়ের গর্ভে এক বিস্ময়কর যাত্রা, যেখানে পাঠকও নিয়াজ মাওলার সাথে মরুভূমির বাড়িতে হাঁটে, পিরামিডের ছায়ায় দাঁড়ায় আর অনুভব করে মিশরের 1000 বছরের সেই শ্বাস, যা আজও থামেনি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।